ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। এই আদান এজিটি লাইভ 24/7 আপনার যা 14 সালে তার বাজার শেয়ার বাজারে আদানির শিল্প গোষ্ঠীর শেয়ারের দাম ছিল মাত্র 91 টাকা। 2023 সালে রকেট গতিতে তা বেড়ে দাঁড়ায় 3800 টাকা। 2019 সালে কোভিডের আগেও তা ছিল 160 টাকা। সালে বিজেপি যে লোকসভা নির্বাচনী লড়াই লড়ে, সেই লড়াইয়ে তাদের তহবিল খরচ করে তারা 27,000 কোটি টাকা। দিল্লির একটা অসরকারি সংস্থা সেই রিপোর্ট প্রকাশিত করে, যা আজও বিজেপি সেই রিপোর্টের বিরোধিতা করতে পারেনি। সেই হিসাবে প্রতিটা লোকসভা কেন্দ্রে গড়ে খরচ হয়েছিল 49.82 কোটি টাকা। 2024 সালে তার সেই তহবিলটা বেড়ে দাঁড়ায় 55 থেকে 60,000 কোটি টাকা। কেন্দ্র পিছু খরচ দেখিয়েছে সেই সংস্থাটা 101 কোটি টাকারও বেশি। এবং জানেন যে বিজেপি সরকার তারা পার্লামেন্টের সংখ্যাধিক্যের জোরে তারা নির্বাচনী বন্ড আইনে পরিণত করেছে। সেই নির্বাচনী বন্ডকে, যেটা গত লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্ট বেআইনি বলে ঘোষণা করেছে, আমি বিস্তারিত বলতে চাই না, জানেন আপনারা নির্বাচনী বন্ড থেকে কিভাবে টাকা সংগ্রহ করেছে বিজেপি। তার ইডি যারা টাকা স্বেচ্ছায় দিতে না চেয়েছে তাদেরকে ইডি সিবিআই কে ব্যবহার করে তাদেরকে জোর করে টাকা আদায় করেছে। আর যে সমস্ত শিল্প গোষ্ঠীগুলি স্বেচ্ছায় টাকা দিয়েছে আদানি সহ, তাদেরকে অবাধ সুযোগ করে দিয়েছে। হিন্ডেনবার্গের রিপোর্টে সেই সমস্ত তথ্য আছে। আজকে এখানে আমরা সেগুলি বিস্তৃতভাবে দিতে চাই না। আদানি গোষ্ঠী হাতে ভারতবর্ষের প্রচুর জমি তুলে দিয়েছে, সরকারি প্রচুর জমি দিয়েছে, বিমানবন্দর, তাদের কাছে সমুদ্র বন্দর, বিভিন্ন জাতীয় ক্ষেত্রগুলি আদানির হাতে কম দামে কিছু কিছু বিষয় বিনামূল্যে তুলে দিয়েছে। সর্বশেষ গুজরাটের একটা সমুদ্র বন্দর, সেখানে যে মূল্য সমুদ্র বন্দরটার যে সরকারি মূল্য নির্ধারিত করা হয়েছিল, তার থেকে 75% কম দামে সেই বন্দরটা সেখানে আদানির হাতে তুলে দিয়েছে। আদানি তার বিরুদ্ধে হিন্ডেনবার্গ সুনির্দিষ্ট কতগুলি জালিয়াতির অভিযোগ উত্থাপিত করেছে 23 সালের জানুয়ারি মাসে। এগুলি পৃথিবীর যে সর্ববৃহৎ যে সমস্ত পত্র পত্রিকাগুলি, সেগুলিতে সেই তথ্য প্রকাশিত হয়েছে। আমাদের দেশেরও কোনো কোনো পত্র পত্রিকায় সেই তথ্যগুলি প্রকাশিত হয়েছে। আমাদের দেশের পার্লামেন্টে কংগ্রেস দল, বিশেষত রাহুল গান্ধী, আদানির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যমূলক সেই সমস্ত অভিযোগগুলি তুলে ধরেছে। সেখানে দাবি জানানো হয়েছিল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলির পক্ষ থেকে যৌথ সংসদীয় কমিটি গড়ে তদন্ত করার জন্য, কিন্তু মোদিজি কর্ণপাত করেনি, তদন্ত করেনি। এমনকি শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা যে সেবি, সেই সেবি ও সেই ক্ষেত্রে কোনো ভূমিকা, তদন্তের ক্ষেত্রে কোনো ভূমিকা নেয়নি। পরবর্তী সময়ে কংগ্রেস দলের তরফ থেকে সেখানে দেখানো হয়েছিল সেবির যিনি কর্ণধার
আদানির ব্যবসার সাথে, শেয়ার ব্যবসার সাথে জড়িত, এগুলি দেখানো হয়েছে। হিন্ডেনবার্গের রিপোর্টকে বলা হয়েছিল একটা বেসরকারি সংস্থার রিপোর্ট। গত নভেম্বরের 20 তারিখ আমেরিকা আদালতে আমেরিকার 2টা সরকারি সংস্থা, তারা আদানি, তার ভাইয়ের ছেলে এবং আরো 7 জন কর্মকর্তার বিরুদ্ধে সেখানে ফৌজদারি, দেওয়ানি এবং ফৌজদারি মামলা দায়ের করে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। ওই হিন্ডেনবার্গ রিপোর্টের পর যেমন আমাদের দেশে সেখানে ওই ব্যবসা বাণিজ্যে ধাক্কা খায়, শেয়ার বাজার থেকে 15,000 কোটি ডলার উধাও হয়ে যায়। সেখানে ওই আমেরিকায় নতুন করে মামলা করার পর সেখানে আমাদের শেয়ার বাজারে প্রচন্ড ধাক্কা লাগে। আমাদের দেশে শেয়ার বাজারে যারা লগ্নি করত, সে বিদেশি লগ্নিকারীরা, তারা আমাদের শেয়ার বাজার থেকে তারা অর্থ তুলে নেয়। ওনারা বলে বেড়াচ্ছেন যে আমাদের অর্থনীতির শ্রীবৃদ্ধি ঘটেছে। রিপোর্ট কি? আমি 24 সালে রাষ্ট্রসংঘের সংস্থা ফাও যে তাদের রিপোর্ট, সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে, তাতে ক্ষুধা সূচকে ভারতকে চিহ্নিত করেছে 125টা দেশের মধ্যে 105তম দেশে। সে 17 তারিখ, অক্টোবরের 17 তারিখ ইউএনডিপি মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স অনুযায়ী যে তাদের দারিদ্রতার রিপোর্ট প্রকাশিত করেছে, এতে 110 কোটি মানুষের মধ্যে আমাদের দেশে বসবাসকারী মানুষের সংখ্যা দেখিয়েছে 23.5 কোটি, 23 কোটি 40 লক্ষ। আমাদের দেশে বসবাসকারী মানুষের সংখ্যা দেখিয়েছে 23 কোটি 40। আমাদের যদি শ্রীবৃদ্ধি ঘটেই থাকে, তাহলে আমাদের দেশে দারিদ্র আর ক্ষুধা নিবারণ করতে পারেন এমন মানুষের সংখ্যাটা আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত সংখ্যাটা আমি তুলে ধরেছি। আমাদের দেশে বেকারি সরকারি হিসাব মতো ইউপিএ সময়ে ছিল 6.1%, আজকে তা বেড়ে দাঁড়িয়েছে 9.2%। আমাদের দেশে কলকারখানা, সেখানে বন্ধ কলকারখানার সংখ্যা মোদিজির আমলে সেখানে প্রায় 40,175টি কলকারখানা বন্ধ হয়ে গেছে। আমাদের মজুরি কমছে, শ্রমিক ছাঁটাই হচ্ছে, এটা শুধু আমার কথা নয়, কংগ্রেসের কথা নয়, মোদিজির যে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা তার কথা। এবং এতে যে আজকে এই অবস্থায়, বেহাল অবস্থা থেকে বেরিয়ে আসার প্রশ্নে, যেখানে সর্বাধিক জরুরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে
নিয়ে আসা, যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে। এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনো উদ্যোগ নেই। মোদিজি ব্যস্ত কি করে আদানিকে রক্ষা করা যায়। তাই তো আজকে দেশ জুড়ে আদানি আওয়াজ উঠেছে। মোদি আদানি এক, আদানি কর্মকাণ্ডকে নিয়ে পার্লামেন্টে কংগ্রেস দল সহ বিরোধীরা যখনই আলোচনার কথা বলছে, আমরা সেই সময় দেখছি সেখানে পার্লামেন্টের কাজকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। একটা গণতন্ত্রের পীঠস্থান ওই মোদিজির স্বৈরতান্ত্রিক চেহারা আড়াল করার জন্য এই গণতন্ত্রের যে অবশেষগুলি এখনো আছে সেইগুলিকেও আজকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। পার্লামেন্টের ন্যাক্কারজনক ভাবে পার্লামেন্টের উচ্চ কক্ষে যিনি চেয়ারম্যান, উনি বলা যায় সেখানে একটা সম্পূর্ণ রকম ভাবে দলবাজি, দল দ্বারা নিয়ন্ত্রিত হয় উচ্চকক্ষের চেয়ারম্যান, তার চেয়ারম্যানের পরিবারকে হারিয়ে দিয়ে সেখানে দলবাজি করছে। লোকসভার যিনি অধ্যক্ষ, তিনিও গণতন্ত্র রক্ষায়, পার্লামেন্টের সদস্যদের অধিকার রক্ষায় কোনো কার্যকরী ভূমিকা নিচ্ছেন না। ওই গত পার্লামেন্টে যেমন আমরা দেখেছি, সেখানে অন্যায়ভাবে ওই রাহুল গান্ধীকে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার জোরে তার সদস্য পদ খারিজ করে দেওয়া হয়েছে। আজকে সেখানে পার্লামেন্টে বিরোধীদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ কি না, আদানিকে রক্ষা করতে গোটা দেশ সেখানে উচ্ছন্ন যাক, দেশের বেকার যুব সমাজ তারা ধ্বংস হয়ে যাক, গরিব মানুষ নির্মূল হয়ে যাক, কাজ খাদ্যে অভাব সৃষ্টি হোক, দারিদ্রতা সৃষ্টি হোক, কিছু যায় আসে না। মোদিজি ব্যস্ত আদানি স্বার্থ রক্ষা। লাভ আছে, লাভ কি? আজকে ওই বিজেপি দল বলে বেড়ায় যে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এ নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু একটা ঘটনা, আজকে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ ধনী রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিজেপি। কিসের মাধ্যমে? ওই আদানি সহ ওই যেমন হাজার হাজার কোটি টাকা শেয়ার তুলে নেয়, তেমনি আমাদের দেশে যারা লগ্নিকারী তারাও শেয়ার বাজার থেকে টাকা তুলে নেয়। এর ফলে আমাদের দেশে একটা অর্থনীতিতে ভয়ঙ্কর ধাক্কা। আদানির এই জালিয়াতির মামলা আমেরিকার আদালতে হওয়ার পর এটা যেমন একটা প্রথম যে আমাদের দেশের কোনো ব্যবসায়ী বিরুদ্ধে বিদেশের আদালতে মামলা দায়ের করা হয়েছে, ফৌজদারি মামলা, তেমনি আমাদের দেশে টাকার দাম, ডলারের তুলনায় টাকার দাম, এটা স্বাধীন ভারতে সর্বকালীন রেকর্ড পরিমাণ টাকার দাম কমে যায়। $1 দাম আমাদের টাকায় এখন 84.5 টাকা এসে দাঁড়ায়। মোদিজি কথায় কথায় ওই তুলনা করে ইউপিএ জমানার সাথে। ইউপিএ জমানায় 13 সালে আমাদের দেশে টাকা ডলারের দামে $1 টাকার মূল্য ছিল 54 থেকে 55 টাকার মধ্যে। এটা 84.5 কোটি টাকায় দাঁড়ায়। আমাদের দেশের জিডিপি, আমাদের দেশের মুদ্রাস্ফীতি, মূল্য বৃদ্ধি, এতে প্রচন্ড রকম ধাক্কা লাগে। মোদিজি তার সরকার এবং বিজেপি
আইটি সেল তাদের তল্পিবাহক গদি মিডিয়ার একটা অংশ সারা দেশব্যাপী তারা প্রচার করে বেড়াচ্ছে যে বর্তমান সময়ে আমাদের জিডিপি নাকি 7.5% বেশি বেড়ে গেছে, যেটা সর্বকালীন রেকর্ড বলে তারা দাবি করছে 7.5%। অথচ আমাদের দেশের রিজার্ভ ব্যাংক এবং মোদিজির যে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা, ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা, তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টে আমাদের দেশের যে অর্থনীতির প্রকৃত অবস্থাটা তুলে ধরা হয়েছে। সেখানে আমরা কি দেখছি? আমরা দেখছি যে আমাদের দেশে জিডিপি একেবারে ক্রমশ মারাত্মক রকম ভাবে কমে আসছে। মুদ্রাস্ফীতি, মূল্য বৃদ্ধি, এই সমস্ত আমাদের দেশে যে ব্যাপক হারে বাড়ছে। রিজার্ভ ব্যাংক তার যে ত্রৈমাসিক আর্থিক মূল্যায়ন সংক্রান্ত যে সভা হয়, সেই শেষ সভায় রিজার্ভ ব্যাংক সেখানে বলেছে যে রিজার্ভ ব্যাংকের যে লক্ষ্যমাত্রা স্থির করা ছিল মূল্য বৃদ্ধি 4% বৃদ্ধি, যা দেশের মানুষের সহনশীলতার মধ্যে থাকবে, সেটা বেড়ে দাঁড়িয়েছে 5.62% সেপ্টেম্বরে। অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় 6.20%। এটা শুধু রিজার্ভ ব্যাংকের রিপোর্টটা, এর যথার্থতা তুলে ধরেছে গত 7ই ডিসেম্বর দেশের প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা অনন্ত নাগেশ্বরন আমাদের দেশের প্রথম সারি দৈনিক ইকোনমিক টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় একটা প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে উনি উল্লেখ করেছেন আমাদের দেশে এই অর্থনীতির যে বেহাল অবস্থা, অনেক বিষয় উল্লেখ করেছেন। এতে মূল যে বিষয়টা সেটা উনি উল্লেখ করতে গিয়ে বলেছেন এর পেছনে, এই বেহাল অবস্থার পেছনে অন্যতম কারণ হিসাবে জানিয়েছেন শ্রমিকদের মজুরি কমে যাওয়া। এতে উল্লেখ করেছেন কর্পোরেটের যত মুনাফা বেড়েছে ততই পাল্লা দিয়ে শ্রমিকদের মজুরি কমেছে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন। অবস্থায় সারা দেশে শুধু ওই মোদিজি বা আইটি সেল তারাই শুধু তার গুণগান প্রচার করে বেড়াচ্ছে না। আমাদের রাজ্যেও আমরা কি লক্ষ্য করছি? আমাদের রাজ্যেও আইটি সেল, বিজেপির আইটি সেল, বিজেপি দল মিথ্যা একটা মিথ তৈরি করার জন্য, মানুষকে আবারও বিভ্রান্ত করার জন্য সেখানে গাল গল্প ছড়াচ্ছে। এমনকি ওই অর্থনীতিতে আমাদের শ্রীবৃদ্ধি নাকি এতটাই ঘটেছে, মোদিজি যেমন বলছে তৃতীয় শক্তিশালী অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে উঠেছে, যে তেমনি এখানকার যে আইটি সেল এবং সরকারের কোনো মন্ত্রী, বিশেষত বাক্যবাগী মন্ত্রী, যিনি ইতিমধ্যে ওই গত টার্মে ওই শিক্ষা দপ্তরকে অন্তর্জনী যাত্রায় পাঠিয়ে দিয়েছিলেন, বর্তমানে সেখানে ওই বিদ্যুৎ দপ্তর, কৃষি দপ্তর, বিদ্যুৎ দপ্তরকে তো লাটে তুলে দিয়েছেন। বিদ্যুৎ দপ্তরে ওই কোটি কোটি টাকা জালিয়াতির দায়ে অভিযুক্ত ওই এক বহির্রাজ্যের কোম্পানি ওনাকে আমাদের রাজ্যে সেখানে বিদ্যুৎ গ্রাহকদের কোটি কোটি টাকা, নিগমের কোটি কোটি টাকা জালিয়াতি করে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন।
18 ডিসেম্বরের আঠারোই ডিসেম্বর এভাবে ইয়ে করছে যে আমাদের রাজ্যে উনি কি বলে বেরোচ্ছেন কিছুদিন আগে পত্রপত্রিকায়, অর্থনীতিতে সাফল্য, কৃষিতে সাফল্য, আমাদের নাকি এতটাই সাফল্য হয়েছে, সারা দেশে তো সাফল্য হয়েছে, আমাদের নাকি এতটাই সাফল্য হয়েছে, আমাদের দেশের যে অন্য রাজ্যগুলি, উন্নত রাজ্যগুলি, সেই রাজ্যগুলির থেকেও আমরা অর্থনৈতিক দিক থেকে এগিয়ে গেছি। আমাদের রাজ্যে নাকি মানুষদের গড় আয় বেড়ে গেছে। কার্যত কি? কার্যত হচ্ছে আমাদের দেশে কৃষকদের কৃষি উৎপাদন কমে গেছে, শ্রমিকরা কাজ হারাচ্ছে। 2 বছরে 1000 শ্রমিক সেখানে কাজ হারিয়েছে, মজুরি কমে যাচ্ছে, সারা দেশে মজুরি কমে যাচ্ছে। রাজ্যে বেকারিত্ব সর্বকালীন রেকর্ড হয়েছে। দ্রব্যমূল্য সারা দেশের চাইতে আমাদের রাজ্যে অনেক বেশি, তবুও সেখানে বলা হচ্ছে ক্রয় ক্ষমতা বেড়েছে, আর্থিক শ্রীবৃদ্ধি করেছে। হ্যাঁ, আমরা স্বীকার করি, দেশে যেমন কর্পোরেট দুনিয়া জগতে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটেছে, আমাদের রাজ্য নেশা কারবারি, চোরাচালানকারী, সেখানে বিজেপির একটা অংশের নেতা কর্মী, কোন মন্ত্রী, তাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটেছে। তারা সেখানে বলা যায় যে বহু লক্ষ কোটি টাকার মালিক বনে গেছে, তাদের শ্রীবৃদ্ধি ঘটেছে। সাধারণ মানুষের একেবারেই করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। এমনতর জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে গোটা দেশে আদানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সোচ্চার আমাদের দল সোচ্চার হয়েছে, পার্লামেন্টে দাবি জানিয়েছে, সর্বভারতীয় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। সেখানে আমরাও আমাদের রাজ্যে এই কর্মসূচি প্রতিপালন করব। আমরা দেখছি গোটা দেশে যেমন ওই মূল সমস্যা থেকে দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওই সাম্প্রদায়িক সুরসরি দেওয়া হচ্ছে, জাত পাত ধর্ম বর্ণের ভিত্তিতে মানুষকে বিভক্ত করে এক জাতির মানুষকে অন্য জাতির বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এক ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তেমনি আমাদের রাজ্য এই সমস্ত ঘটনাগুলি ঘটছে, চলছে, যেটা জানেন আপনারা, গন্ডাছড়া থেকে ওই পানিসাগর পর্যন্ত সেই সমস্ত ঘটনাগুলি জানেন, আমি উল্লেখ করতে চাই। এই সমস্ত ঘটনার প্রতিবাদে আগামী 18ই ডিসেম্বর আমরা রাজভবন অভিযান সংগঠিত করি। সেই রাজভবন অভিযান থেকে আমরা আওয়াজ তুলব যে আমাদের রাজ্যে ওই যে কর্পোরেট লগ্নি, টনি ক্যাপিটাল, আমাদের উগ্র ওই ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি, ফেসিবাদী শক্তি যে আতাত গড়ে উঠেছে, সেই আতাত এর বিরুদ্ধে দেশের মানুষকে জাগ্রত করার পাশাপাশি আমাদের রাজ্যে ঐক্য সংহতি রক্ষা, আমাদের রাজ্যের অভাব দারিদ্রতা, ওই বন্যার পরবর্তী সময়ে আমাদের দেশের যে প্রায় অর্ধেক মানুষের দারিদ্রতা বেড়ে গেছে, সেই দারিদ্র মানুষকে রক্ষা, বেকারিত্বের অবসানে আমাদের রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ করার প্রশ্নে আমরা ওই নতুন করে রাজভবন অভিযানের মধ্য দিয়ে আবার আমরা এই রাজ্যে আন্দোলনের সূচনা করব। এই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আমরা রাজ্যের মানুষের কাছে এই বার্তাটুকুই দিতে চাই যে এই যে দেশের যে ভয়াবহ অবস্থা, অর্থনৈতিক দুরবস্থা, এর বিরুদ্ধে আদানির বিরুদ্ধে ব্যবস্থা, যে আদানি ভারতের
সম্মানকে ডুবিয়ে দিয়েছে। এই আদানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের যে দাবি উঠেছে, সেই দাবিতে সোচ্চার হয়ে ওঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বানে এই রাজ্যের মানুষ সামিল হবেন, ঐক্যবদ্ধ হবেন, এই আশা রেখে আমার আলোচনা শেষ করছি। দুই দফায় সেখানে নমস্কার। আজকে এখানে আগত সাংবাদিক বন্ধুদের সম্মান জানিয়ে এবং আমাদের রাজ্যের আপামর জনগণকে শুভকামনা জানিয়ে আসছে নতুন বছরে মণিপুর ইস্যু নিয়ে আমি এক দুটা কথা বলছি, কারণ আগামী 18ই ডিসেম্বর আমাদের জাতীয় কংগ্রেসের ডাকে প্রতিটা প্রদেশ কংগ্রেস, যেমন আমাদের ত্রিপুরার প্রদেশ কংগ্রেস, আমরা রাজভবন অভিযানে যাব। ইস্যু হলো দুটো, একটা আদানি যেভাবে ভারতবর্ষকে গ্রাস করে নিচ্ছে, আমাদের প্রতিটি মানুষের মালিক হয়ে যাচ্ছেন উনি। আর একটা ইস্যু হলো মণিপুর বাঁচাও, মণিপুরকে নিয়ে যেভাবে হেলাখেলা করছে বিজেপি সরকার। ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেন তিনি ইসরায়েল হামাসের যুদ্ধ থামিয়ে দেন, অথচ মণিপুরে আসার ওনার সময় নেই। বলা হয় রোম যখন জ্বলছিল নীরো নাকি বাঁশি বাজাচ্ছিলেন। ইতিহাস বলে যখন লক্ষ লক্ষ ইহুদিকে মারা হচ্ছিল, তাদেরকে কেটে কেটে হত্যা করা হচ্ছিল, গুলি করা হচ্ছিল, তখন হিটলার নাকি হাসছিলেন। মণিপুর যখন জ্বলছিল, মণিপুরের মেয়েদের উলঙ্গ করে রাস্তায় যখন হাঁটানো হচ্ছিল এবং তাদের যখন খুন করা হচ্ছিল, তখন আমাদের মোদিজি কি করছিলেন আমরা সেটা না জানলেও এতটুকু জানি, মোদিজি তাদের ব্যাপারে খোঁজ খবর রাখেন না এবং তিনি মণিপুরে আসেনও না। এই মাসেই কিছুদিন আগে আপনারা জানেন G20 সম্মেলনে উনি গেছেন সেই সুদূর ব্রাজিলে, তিনি গেছেন নাইজেরিয়া, আফ্রিকা সফরে। কর্ণাটক নির্বাচনের সময় যখন এই ঘটনাটা ঘটেছিল, মণিপুরে পুড়িয়ে হত্যা করা হয়েছিল নারীদের ধর্ষণ করে, তখন কর্ণাটকের ইলেকশন ক্যাম্পেইন তিনি থামাননি। তিনি কর্ণাটক জিততে মরিয়া, মণিপুর ধ্বংস হয়ে যাক এতে তার কিছু আসে যায় না। এরকমই একটা তার মনোভাব দেখে আমরা শুধু অবাক নই, আমরা স্তম্ভিত। তাহলে মণিপুর কি দেশের কোনো অংশ নয়? আমাদের রাহুল গান্ধী ইতিমধ্যেই মণিপুরে এসেছেন, যেখানে প্রধানমন্ত্রী নিজে আসতে ভয় পান, নাকি নিজে ইচ্ছে করে আসেন না, সে এক বিশাল একটা রহস্য। সেখানে রাহুল গান্ধী এসেছেন, সেখানে দুটো সম্প্রদায়, মৈতে কুকি সম্প্রদায়, তাদের সঙ্গে কথা বলেছেন, আলাদা আলাদা করে কথা বলেছেন। তারা তাদের দুঃখ কষ্টের কথা আমাদের নেতা রাহুল গান্ধীকে জানিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী এদিকে আসছেন না। প্রধানমন্ত্রী এখানে আসা তো থাক দূরের কথা, পার্লামেন্টে মণিপুর ইস্যু নিয়ে আলোচনায় অংশগ্রহণ করছেন না। এ কোন রহস্য? 200-র উপর মানুষ মারা গেছে, কোটি কোটি সম্পত্তি ধ্বংস হয়েছে, মেয়েরা সেখানে ধর্ষিত হচ্ছে, পুড়িয়ে মারা ফেলা হচ্ছে, সেখানে সবকিছুই আপনারা জানেন। কংগ্রেস বারবার বলছে যে আপনি একবার যান, একবার গিয়ে কথা বলুন দুই সম্প্রদায়ের সঙ্গে, ভালোবাসার মধ্য দিয়ে সব কিছুর সমাধান হয়। সেই नफरत के बाजार में मोहब्बत के दुकान खुलने के लिए রাহুল গান্ধী आए थे। মণিপুরে এসেছিলেন, কোথায়? ওনার তো কিছু হয়নি। কিন্তু দেশভক্তরা যারা দেশভক্তির গান গেয়ে বেড়ান, আপনারা গিয়ে দেখুন মণিপুরের কি অবস্থা। রাহুল গান্ধী বলেছেন মণিপুর দুটি দেশে ভাগ হয়ে গেছে, এটা আর ভারতবর্ষের অংশ নয়। মণিপুর দুটো দেশে ভাগ হয়ে গেছে।
আপনি যান, কিন্তু উনি কোনো মতেই যেতে রাজি নয়। আমরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে জাতীয় কংগ্রেসের পক্ষ হয়ে আমরা এটাই বলছি যে মণিপুরে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতোই একটা রাজ্য, অন্যান্য রাজ্যের মানুষের মতোই স্বাভাবিক জীবন যাপন করার অধিকার তাদের আছে। যিনি ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেন আর বিজ্ঞাপন দিয়ে বলেন ওয়ার রোকা দি পাপা, সেই যুদ্ধ কেন মণিপুরে থামাতে পারছেন না? এই ইস্যু নিয়ে আমরা 18 তারিখ রাজভবন অভিযান করতে চলেছি। মণিপুরের বিষয়টা আরেকটু গভীরে গেলে সেখানেও দেখবেন সেই আদানি, কেন আদানির বিরুদ্ধে স্লোগান দিতে গিয়ে কেন আমরা 18 তারিখকেই বেছে নিলাম মণিপুরকে, তার উত্তর হলো সেখানেও সেই পয়সার গন্ধ, সেখানেও পাহাড়ে দখলের গন্ধ, যেই পাহাড়ে আফিম চাষ হয়। আর বিভিন্ন মিডিয়া ইতিমধ্যেই জানিয়েছে সেই পাহাড়ের দখলে, সেই আফিমের দখলে নাকি আদানিও আছে। কি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে? মণিপুরও কি সেই আদানি? মণিপুরও কি সেই আদানির কারণেই না আসা? মণিপুরেও আসতে অনীহা সেই আদানির কারণেই? আদানির মধ্যে এমন কি আছে, কি রহস্য আমরা জানি না। আমরা চাই প্রধানমন্ত্রী আমাদের ভুল প্রমাণিত করুক, প্রধানমন্ত্রী আমাদের ভুল প্রমাণিত করুক, আমাদের মিথ্যুক প্রমাণিত করুক, তবু মণিপুরবাসীকে বাঁচাতে মণিপুরে একবার আসুন।